নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনিও চমকে যাবেন। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি যেমন আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলির সাথে কলকাতার সংযোগ এতদিন বাংলাদেশের উপর হতো। কিন্তু এখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশকে পুরোপুরিভাবে বাইপাস করে মায়ানমারের মধ্য দিয়ে নতুন পথ তৈরি করতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন এরকম ধরনের পরিবর্তন? এমন কি হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ভারত পুরোপুরিভাবে বাংলাদেশকে এড়িয়ে চলছে? এই সবকিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বাংলাদেশকে একটা ধমকি দিয়েছে। কি এমন বলেছে? এই সবকিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলি ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগ করার জন্য বরাবরই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কারণ হচ্ছে এই রাজ্যগুলো ভৌগোলিকভাবে বাংলাদেশের দ্বারা ঘেরা। আর এই উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগ করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোর। আমরা এতদিন ধরে যোগাযোগ করছিলাম, আমরা হয়তো নির্ভর করতাম বাংলাদেশের উপরে, না হয়তো শিলিগুড়ি করিডোরের উপরে, যাকে আমরা চিকেন নেক্স বলে থাকি। কিন্তু বর্তমানে এই দুটো রাস্তায় এখন ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার চওড়া। যদি কোনো সময় যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে এই রাস্তা খুবই বিপজ্জনক হতে পারে। আর বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা টানাপোড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই ভারত এখন একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছে। মাস্টার প্ল্যানটা হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশকে বাইপাস করে মায়ানমারের মধ্য দিয়ে কলকাতা থেকে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পাঠিয়ে দেবো। এটা শুধুমাত্র একটা রাস্তা বা নদী নয়, এটি হচ্ছে একটা স্ট্র্যাটেজিক লাইফলাইন। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা ভারতের চিকেন নেক্সকে নিয়ে কিছু বার্তা দিয়ে থাকে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে একটা বার্তা দিয়ে বলেছে, ভারতের তো শুধুমাত্র একটা চিকেন নেক আছে, কিন্তু বাংলাদেশের দুটো চিকেন নেক আছে। সেটা ভারত চাইলে সহজেই আক্রমণ করে দখল করে নিতে পারে। এটা হচ্ছে একটা ঐতিহাসিক মন্তব্য। কারণ আমরা কোনো সময় দেখিনি যে ভারতের কোনো মুখ্যমন্ত্রী কখনো কোনো বিদেশি দেশের সম্পর্কে এরকম ধরনের স্পষ্ট ভাষায় কথা বলেনি। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের কিছু কর্মকর্তা এবং ব্যক্তিরা ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছে। বিশেষ করে চীন এবং বাংলাদেশের সম্পর্ক জোরদার হওয়ার পর থেকেই এমনকি দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয় টার্কির সহায়তায় গ্রেটার বাংলাদেশ ধারণা প্রকাশ করছে, যেখানে এই গ্রেটার বাংলাদেশ ধারণার মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হচ্ছে। আর তার জন্য এরকম ধরনের একটা জবাব দেওয়া খুবই দরকার ছিল। এখানে হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে বলেছে বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ এবং ভারতের সামরিক শক্তির তুলনায় তাদের সামর্থ্য সীমিত। 2019 সালে ভারত যেভাবে পাকিস্তানের উপর স্ট্রাইক করেছিল এবং আমরা বর্তমানে দেখলাম যে অপারেশন সিঁদুরের মধ্যে ভারত পাকিস্তানের মতো বাংলাদেশের থেকে পাকিস্তান অনেকটাই শক্তিশালী দেশ, যেখানে ভারত তাদের দেশের মধ্যে গিয়ে প্রপার স্ট্রাইক করে দেখিয়ে দিয়েছে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। তার জন্য বাংলাদেশ ভবিষ্যতে যাতে এরকম কোনো ধরনের বার্তা প্রকাশ না করে তার জন্য ভারতের তরফ থেকে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এবার আসা যাক ভারত কেন বাংলাদেশকে বাইপাস করতে চাইছে। আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, ভারত বরাবরই বাংলাদেশের মাধ্যমে পণ্য সরবরাহ করছিল, যেটা সব থেকে সহজ এবং লাভজনক ছিল। কলকাতা থেকে ত্রিপুরা বা মিজোরামের মধ্যে কোনো একটা পণ্য পাঠাতে গেলে বাংলাদেশের নদী বা রাস্তা ব্যবহার করা হতো, যার ফলে ভারত এবং বাংলাদেশ উভয়ই লাভবান হতো। কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক জলবায়ু বদলে গেছে। প্রথমত হচ্ছে ভূ রাজনৈতিক টেনশন। বাংলাদেশের বর্তমান প্রশাসন, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের চীনের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সম্প্রতি ইউনূস চীনের মধ্যে গিয়ে বলে যে ভারতের উত্তর পূর্ব হচ্ছে ল্যান্ডলক এবং বাংলাদেশই হচ্ছে একমাত্র সমুদ্র পথের গেটওয়ে। এই বক্তব্য ভারতের জন্য একটা গভীর সতর্কতা, কারণ বাংলাদেশ চীনের সঙ্গে যতই নিকটে আসবে ভারতের জন্য একটা নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত হচ্ছে উচ্চ ট্রানজিট ফি। বাংলাদেশ সম্প্রতি ভারতীয় পণ্যের জন্য ট্রানজিট ফি বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা বা মিজোরামে কোনো পণ্য পাঠাতে গেলে এখন বেশি খরচ করতে হচ্ছে। এটি ভারতের অর্থনীতির জন্য একটা ক্ষতিকর। 3 নম্বর হচ্ছে বাণিজ্যিক বাধা। বাংলাদেশ ভারতের রপ্তানির উপরে বিভিন্ন ধরনের বাধা নিষেধ আরোপ করেছে, ফলে ভারতের ব্যবসায়ীরা সমস্যায় পড়ছে। যদি আমরা দেখি সম্প্রতি ভারত বাংলাদেশ থেকে কাপড় এবং প্রসেসিং ফুড আমদানি করছিল, সেটা বর্তমানে ভারত সরকার ল্যান্ড রুটকে বন্ধ করে দিয়েছে। যার ফলে এখন যে কোনো পণ্য আসছে সেটা কেবলমাত্র কলকাতা বা মুম্বাই বন্দর দিয়ে আসতে হচ্ছে। এর ফলে ট্রান্সপোর্ট খরচা বেড়ে যাওয়ার জন্য জিনিসটার দাম অনেক বেড়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে ইসলামিক রেডিকালাইজেশন। শেখ হাসিনা শাসনকালে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন বর্তমানে রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় উগ্রবাদের উত্থান ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বন্ধুরা, এই সমস্ত কারণের জন্য ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উপর নির্ভর করা ভারতের জন্য আর নিরাপদ নয়। তাই আমাদেরকে একটা বিকল্প রাস্তা খুঁজতে হবে, সেটা হচ্ছে মায়ানমার। এই প্রকল্পটার নাম হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এটি একটি সামুদ্রিক, নদী এবং সড়ক পথের সমন্বয়। এই রাস্তাটা 3 ধাপে কাজ করবে। প্রথমত হচ্ছে কলকাতা থেকে সিতে বন্দর,
ভারতের যে কোনো পণ্য কলকাতা বন্দর থেকে সমুদ্র পথে মায়ানমারের সিত্ত বন্দর পৌঁছে যাবে। এর দূরত্ব প্রায় 539 কিলোমিটার। আপনি কি জানেন এই সিত্তে বন্দরটি ভারতের দ্বারা ডেভেলপ করা হয়েছে, তাই এটা আমাদের জন্য একটা নির্ভরশীল গেটওয়ে। দ্বিতীয় ধাপে সিত্তে বন্দর থেকে জিনিসপত্র নৌকার মাধ্যমে মায়ানমারের কালাদান নদী দিয়ে পালেতোয়ায় পৌঁছাবে। এর দূরত্ব 158 কিলোমিটার। এটি হচ্ছে একটা ইনল্যান্ড ওয়াটারওয়ে যেটা ভারত নির্মাণ করেছে। এবং তৃতীয় ধাপ বা শেষ ধাপে পালেতোয়া থেকে মিজোরামের জরিনপুর পর্যন্ত সড়ক পথে পৌঁছে যাবে। এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 110 কিলোমিটার। একবার মিজোরামের মধ্যে পৌঁছে গেলেই পণ্য সহজেই ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে পৌঁছে যাবে। আমরা যদি এই রুটের টোটাল ডিস্টেন্সটা দেখি, প্রথম ধাপে হচ্ছে 539 কিলোমিটার, দ্বিতীয় ধাপে হচ্ছে 158 কিলোমিটার এবং তৃতীয় ধাপে 110 কিলোমিটার। অর্থাৎ এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 807 কিলোমিটার। এই রাস্তাটা শিলিগুড়ি করিডোরের তুলনায় অনেকটা বেশি নিরাপদ এবং দক্ষ। ভারত শুধুমাত্র এই রুটের মধ্যে থেমে নেই, আমরা আরো একটা গেম চেঞ্জিং প্রকল্প নিয়ে এসেছি, যেটা হচ্ছে শিলং শিলচর এক্সপ্রেসওয়ে। এটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রথম হাই স্পিড এক্সপ্রেসওয়ে। বর্তমানে শিলং থেকে শিলচর যেতে 210 কিলোমিটার দূরত্ব যেতে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু এই নতুন এক্সপ্রেসওয়ে দূরত্ব কমিয়ে 166 কিলোমিটার করবে, যেটা সময় লাগবে মাত্র 4.5 থেকে 5 ঘন্টা। এই প্রকল্পটি 2500 কোটি টাকায় তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদনও পেয়ে গেছে। এবার আসা যাক এই প্রকল্পের তাহলে সুবিধাগুলো কি কি। প্রথমত হচ্ছে ট্রানজিট অটোনমি। এখানে বাংলাদেশের উপর আমাদেরকে নির্ভরশীল থাকতে হবে না, অর্থাৎ বাংলাদেশের উপর থেকে আমাদের নির্ভরতা শেষ হয়ে যাবে। আমাদেরকে আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা চীনের প্রভাব নিয়ে চিন্তা করতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা। শিলিগুড়ি করিডোরের মতো ঝুঁকিপূর্ণ রুটের উপর নির্ভরতা কমবে। এই নতুন রাস্তাটা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও নিরাপদ থাকবে। 3 নম্বর হচ্ছে দ্রুত বাণিজ্য। এই রুটে পরিবহনের সময় প্রায় 50% কমে যাবে, ফলে ব্যবসায়ীরা দ্রুত এবং কম খরচে পণ্য পৌঁছে দিতে পারবে। 4 নম্বর হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি। এই প্রকল্পে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিকে শক্তিশালী করবে। মায়ানমারের মাধ্যমে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য করতে পারবো। এবং 5 নম্বর হচ্ছে আঞ্চলিক উন্নয়ন। এই প্রজেক্টের মাধ্যমে উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থনৈতিকভাবে একজোট হয়ে যাবে, যার ফলে মিজোরাম, ত্রিপুরা বা আসামের মতো রাজ্যগুলি ভারতের বাকি অংশের সাথে আরো ভালোভাবে যুক্ত হবে। কিন্তু এত কিছুর মধ্যেও কয়েকটা চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রথমত হচ্ছে মায়ানমারের নিরাপত্তা। এই রুটটি মায়ানমারের রাখাইন এবং চীন রাজ্যের মধ্যে দিয়ে যাবে, যেখানে বর্তমানে জাতিগত বিদ্রোহ চলছে, ফলে আমদানি বা রপ্তানিকারী পণ্যের উপরে আক্রমণের ঝুঁকি থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অসম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার। পাতেলগা থেকে জরিনপুর পর্যন্ত যে 110 কিলোমিটার রাস্তা আছে, সেটা এখনো পুরোপুরিভাবে তৈরি করা হয়নি, তবে এটা ফাইনাল ফেজে রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা। 2021 সালে মায়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির মধ্যে অস্থিরতা বাড়ছে, যেটা এই প্রকল্পের জন্য একটা বড় ঝুঁকির সৃষ্টি হচ্ছে। 4 নম্বর হচ্ছে আবহাওয়া এবং ভূপ্রাকৃতি। মৌসুমের সময় এই কালাতার নদীতে নেভিগেশন করা খুব কঠিন হয়ে পড়ে এবং পাহাড়ি এলাকায় রাস্তা তৈরির কাজও একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে। তার জন্য এই কালাদান প্রকল্প শুধুমাত্র একটা রাস্তা বা নদীপথ নয়, এটা ভারতের স্বনির্ভরতার একটা শক্তিশালী বার্তা। বর্তমানে আমরা কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে চাই না। বাংলাদেশের বর্তমানে পরিবর্তনশীল রাজনৈতিক জলবায়ু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে নিজেদেরকে বিকল্প পথ তৈরি করতে হবে। এই প্রকল্পটি উত্তর পূর্বের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে। এখানে আপনার কি মনে হয় এই প্রকল্প কি ভারতের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে, নাকি এখানে ভারতকে আরো কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।